হ্যালো গাইজ, রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি বায়োলজি এবিডি এর যে সে 28 পৃষ্ঠা সেই 28 পৃষ্ঠার সলিউশনটা নিয়ে। তোমাদের কথা মতো আজকে আমরা যে অ্যান্সারগুলো আমরা পরীক্ষায় কিভাবে লিখব তার আমরা সলিউশনটা নিয়ে করে দেখা যাক কিভাবে করা যায়। তো আমরা প্রথমেই দেখব, দেখো আগে আমরা এমসিকিউগুলো করে নিই, তারপরে আমরা আস্তে 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 নেক্সট আমাদের কি বলেছে এখানে একটু দেখে নাও। বলছে আদার অঙ্গজনন কার মাধ্যমে সম্পূর্ণ হয়? আমরা জানি গ্রন্থিকাণ্ড, গ্রন্থিকাণ্ডকে ইংলিশে কি বলা হয়? রাইজোম। তাহলে কার দ্বারা হয়? রাইজোমের দ্বারা। মাথায় রাখবে কিন্তু এটা। নেক্সট নেক্সট দেখো নেক্সট কোশ্চেনগুলো কি বলেছে একটু আমরা যাচাই করে নিই। দেখো বলেছে নেক্সট কোশ্চেনটা, বলছে ছত্রাকের ডাইক্যারিটিক কি বলেছে? মাইসেলিয়াম। ছত্রাকের ডাইক্রেটিক মাইসেলিয়াম, প্রথমে বলি ছত্রাকের যে মাইসেলিয়াম সেই মাইসেলিয়ামে কি দ্বারা গঠিত হয়? মাইসেলিয়ামটা একটা কোষ দ্বারা গঠিত হয়, বিশেষ কোষ, যে কোষগুলোই একটাই নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসটার একটা বিশেষ প্রকৃতি আছে, মনে রাখবে তাদের সেই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। কি হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির। মাথায় রাখবে কিন্তু এটা। নেক্সট বলছে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী, কি বললাম? সেমিনিফেরাস টিবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ কোনটা? কে পুষ্টি প্রদান করে? স্যাটোলির কোষ। কে করে? স্যাটোলির কোষ। মাথায় রাখবে। নেক্সট ডাউন সিনড্রোমের কারণ নন ডিসজাংশন, 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি আর নন ডিসজাংশন। নেক্সট পরেরটা কি বলেছে একটু দেখে নিই আমরা। বলছে যে সজ্জারীতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন গঠন করে। কার মাধ্যমে করে? মনে রাখবে প্রোটিন গঠনে কে করে? টিআরএনএ। কার মাধ্যমে করে তাহলে? বলছে কি বলছে দেখো এখানে, যে সজ্জারীতির মাধ্যমে এমআরএনএ সরাসরি প্রোটিন গঠন করে সেটি হলো। তাহলে এখানে দেখো আমরা বলছি অ্যান্টিকোডন, অ্যান্টিকোডনের মাধ্যমে প্রোটিন গঠন করে না, এটা কিন্তু হবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে অনেক সময় অনেকে অ্যান্সার এটা দিয়ে দেয়, তো এই সময় মাথায় রাখবে এটা, যে এটা অ্যান্টিকোডন হবে না, এটা হয় কোডন। কার সজ্জারীতির উপর নির্ভর করে? কোডনের উপর। নেক্সট যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ অণুর স্থান কাটা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আর জোড়া হয় যদি বলতো তাহলে কার কি হতো? লাইগেজ। আর্কিওপ্রোটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্য দেখা যায়, মনে রাখবে সরীসৃপদের কোন বৈশিষ্ট্য দেখা যায়? তাদের উদরে পাঁজর। কি দেখা যায়? উদরে পাঁজর। নেক্সট নিচের কোন জোড়টি সঠিক নয়? প্রথমেরটা বলেছে দেখো, প্রথমটাই দেখো সিফিলিসের আমরা কি জানি? ট্রিপোনেমা প্যালিডাম। তো এর ক্ষেত্রে একটা অন্য নাম দেওয়া আছে, যার জন্য আমরা এই অপশনটাই দিব এখানে। নেক্সট তারপরে দেখো, তারপরে কি আছে? বলছে ইমাস্কুলেশনে কোন অঙ্গটি অপসারণ করা হয়? পরাগধানী। কাকে অপসারণ করা হয়? পরাগধানী। নেক্সট বলছে ক্রাউন গোল যে রোগটি হয় সেই রোগটি সৃষ্টি করে কে? তাহলে কে সৃষ্টি করে? মনে রাখবে টিডিএনএ। কে এর জন্য দায়ী? কে? টিডিএনএ। মাথায় রাখবে কিন্তু। নেক্সট মানব ইনসুলিনের জিনে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল? ইকলি বা ইকলাই। মনে রাখবে কি বললাম? ইকলি বা ইকলাই। নেক্সট বলেছে দেখো অ্যাসিড বৃষ্টির কারণ। আমরা জানি অ্যাসিড বৃষ্টির জন্য মেবি SO2 সঙ্গে যখন জল বিক্রিয়া করে তখন উৎপন্ন করে H2SO4, আর একটা হচ্ছে NO2 প্লাস H2O ইকুয়ালস টু HNO3। তাহলে এই দুটি অ্যাসিড বৃষ্টির জন্য কারণ, দুটি অ্যাসিড, এই দুটি হচ্ছে অ্যাসিড হচ্ছে কারণ। তাহলে একটা জিনিস একটু বলে দিই, তাহলে SO2ও হতে পারে আবার NO2ও হতে পারে। তাহলে এই জন্য আমরা এখানের অ্যান্সারে কিন্তু SO2ও দিতে পারবো আর NO2ও কিন্তু অ্যান্সার দিতে পারবো, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট শর্টগুলো কি বলেছে দেখবো একটু। দেখো শর্টগুলো কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলেছে দেখো, বলছে HCG কোথা থেকে ক্ষরিত হয়? HCG মনে রাখবে HCG এইটা একটা প্লাসেন্টাল হরমোন। কি বললাম? একটা প্লাসেন্টাল হরমোন। তাহলে প্লাসেন্টাল হরমোন মানে সেটা প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়, কিন্তু প্লাসেন্টার কোন স্থান থেকে? কোরিওনিক ভিলাই। কি বলবে? প্লাসেন্টা বা মোরার কোরিওনিক ভিলাই থেকে ক্ষরিত হয়। নেক্সট বলছে চেলাজাগ্যামি কি বা চ্যালোজোগ্যামি কি? মনে রাখবে এই চ্যালোজোগ্যামি বলতে তিনটের জিনিস হয়, একটু বলে দিই। এটা পরাগ নালীর সঙ্গে যুক্ত, যে পরাগ নালীটা যখন ডিম্বকে প্রবেশ করে সেটা তিনটে পথে প্রবেশ করতে পারে।
একটা ডিম্বক রন্ধ্র দিয়ে, একটা ডিম্বক ত্বক দিয়ে, একটা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তখন তাকে বলা হয় পোরোগ্যামি বা পেরোগ্যামি। যদি ত্বক দিয়ে ঢোকে তখন তাকে বলা হয় মেসোগ্যামি। আর যদি তল দিয়ে মানে মূল দিয়ে ঢোকে তখন তাকে বলা হয় চালাজাগামি বা চ্যালোগ্যামি। তাহলে যখন পরাগনালীটা কোন দিক দিয়ে ঢুকছে, তাহলে ডিম্বক মূল দিয়ে ঢুকছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা কি বলবো? তাহলে চালাজাগামি বা চ্যালোজোগ্যামি। নেক্সট দেখো কি বলেছে, সহপ্রকটতা কি? সহপ্রকটতা কি? দুটি ভিন্নধর্মী ফিনোটাইপিক বৈশিষ্ট্য যখন কোনো অপত্যজনুতে একই সাথে প্রকাশ পাবে। কি বললাম? কোনো মা বাবার দুটি বা হেটারোজাইগাস কোনো ফিনোটাইপিক বৈশিষ্ট্য যখন অপত্যে একই সাথে প্রকাশ পায় তখন সেটাকে কি বলি আমরা? সহপ্রকটতা। যেমন মানুষের কি গ্রুপ হয়? মানুষের এবি ব্লাড গ্রুপ। মানুষের এবি ব্লাড গ্রুপটা হচ্ছে কার উদাহরণ? এবি ব্লাড গ্রুপটা হচ্ছে সহপ্রকটতার উদাহরণ। লোফার সিনড্রোম, লোফার সিনড্রোমটা বলছে কোন রোগের সাথে যুক্ত? এই কথাটা অ্যাসকারিয়েসিস। কোন রোগের সাথে যুক্ত? তাহলে অ্যাসকারিয়েসিস। নেক্সট দেখো বলছে পানীয় জল পরিশোধনে কোন গ্যাস? মনে রাখবে, আমরা জানি কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস। কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে? ক্লোরিন গ্যাস। তাহলে মনে রাখবে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস। নেক্সট বলছে বায়োম কি? বায়োম কি? একটা নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু যেখানে ওই নির্দিষ্ট অঞ্চলে থাকা বিভিন্ন জীবদের সঙ্গে জলবায়ুটার সম্পর্ক গড়ে ওঠে, সেই জলবায়ুটাকে আমরা কি বলবো? বায়োম। তাহলে কি বললাম? সেই জলবায়ুটাকে আমরা কি বলবো? বায়োম। মাথায় রাখবে শর্টগুলো। নেক্সট এবার যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, 2 নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের কাছে আমি নিয়ে এসেছি, একটু তোমরা কিন্তু এটা লক্ষ্য করবে। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা পরপর বলবো, তোমরা কিন্তু ওটা একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কি বলা আছে, আইসোগ্যামি ও গ্যামির মধ্যে পার্থক্য। এখানে আমরা করে রেখেছি আইসোগ্যামি ও গ্যামির মধ্যে যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো কিন্তু একটু তোমরা লক্ষ্য করো এবং তোমরা দেখে নাও। তাহলে প্রথম পার্থক্যটা দেখো কি বলেছে আমাদের আইসোগ্যামি ও গ্যামির মধ্যে যে পার্থক্যটা আছে, দেখো এখানে আমরা পুরো পার্থক্যটাই দিয়ে দিয়েছি। তাহলে একটা গ্যামেটের প্রকৃতির উপর নির্ভর করে হয়েছে, একটা সচলতার উপর নির্ভর করে, একটা সংখ্যার উপর, একটা কার্যকারিতার উপর, একটা হচ্ছে পুষ্টি প্রদানের উপর, একটা জনন পদ্ধতি, একটা উদাহরণের উপর। তাহলে প্রথমে আমি মেন টপিকটা বুঝিয়ে দিই। দেখো তোমরা তো এগুলো পড়ে নিতে পারবে, কিন্তু আমি মেন টপিকটা তোমাদেরকে শুধু বুঝিয়ে দিই। ঠিক আছে, আইসোগ্যামি কোনটা আর উগ্যামি কোনটা? আইসোগ্যামি মানে যেখানে কি হয়, একটা বিশেষ ধরনের সিনগ্যামি পদ্ধতি, যেখানে দুটো গ্যামেটের আকার আর আয়তন সমান থাকবে, তখন সেটা চলে যায় আইসোগ্যামিতে। মাথায় রাখবে কিন্তু এটা, তখন সেটা কোথায় চলে যাবে? আইসোগ্যামিতে। আর উগ্যামি কোনটা? উগ্যামি হচ্ছে যখন বা যে সিনগ্যামি পদ্ধতিতে যে দুটো গ্যামেট মিলিত হবে, সেই দুটো গ্যামেটের আকার আয়তন কখনো সমান হবে না, অভিন্ন যদি হয়, তখন তাকে বলবো আমরা কি? উগ্যামি। তখন তাকে আমরা কি বলবো? উগ্যামি। দেখবে এখানে অনেকগুলো পার্থক্য করা আছে, তোমরা পড়লেও বুঝতে পারবে এটা করবে। তাহলে আইসোগ্যামের উগ্যামির মধ্যে মেন ভ্যারিয়েন্টটা বুঝতে পেরেছো? এদের যে গ্যামেটগুলোর মিলন ঘটবে সেই গ্যামেটগুলোর আকার আয়তন দুটি সমান আইসোতে, আর উগ্যামিতে কি হবে? দুটোই আলাদা হবে। বাকি অনেক পার্থক্য দেওয়া আছে, তোমরা এটা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেনটার অ্যান্সারটা একটু যাবো আমরা। দেখো নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা কি আছে, তাহলে প্রথমে দেখবো আমরা যেটা নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা, ক্রিস ক্রস উত্তরাধিকারী। তাহলে ক্রিস ক্রস উত্তরাধিকারী জিনিসটা দেখো এখানে একটা বর্ণনা দেওয়া আছে, তোমরা এটা পড়বে, কিন্তু আমি মেইন টপিকটা তোমাদেরকে একটু বলে দিই। এটা তোমরা দেখে নেবে এবং নোট ডাউন করে নেবে। একটু বলে দেবো মেইন টপিকটা আমাদের কি আছে। ক্রিস ক্রস উত্তরাধিকারী মানে ধরো কোনো একটা ক্যারেক্টার, কি বললাম? কোনো একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, মনে রাখবে কোনো একটা ক্যারেক্টার, ধরে নাও কোনো একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ধরো আমি 3টে জেনারেশন নিলাম, G1, G2 আর একটা বলবো আমরা G3। কি বললাম তাহলে? একটা G1, একটা G2 আর একটা হচ্ছে G3। ধরো এই জেনারেশনের যে ক্যারেক্টারটা থাকবে, সেই ক্যারেক্টারটা ধরো যদি কোনো মেলের মধ্যে থাকে, তারপরের জেনারেশনে সেটা ফিমেলের মধ্যে যাবে, তারপরের জেনারেশনে সেটা আবার মেলের মধ্যে দেখতে পাবে। মানে যখন কি হয়, কোনো একটা বৈশিষ্ট্য ঠাকুরমার মাধ্যমে, কি বললাম? ঠাকুরমার মাধ্যমে বাবার দেহতে এবং বাবার দেহের থেকে সেটা যদি তার কন্যাতে, মানে তার ঠাকুরমার যে নাতনি হবে, সে নাতনিতে যদি পরিবাহিত হয়,
অর্থাৎ কি দেখো জেনারেশন ওয়ানে কার কাছে ছিল সেইটা ক্যারেক্টারটা, ঠাকুরমা মানে ফিমেল, তারপরে কার কাছে গেল বাবার কাছে, বাবা মানে কি মেল, তারপরে কার কাছে গেল আমি বললাম তার নাতনি, তাহলে নাতনি মানে কার কাছে গেল ফিমেল, তার মানে ক্যারেক্টারটা দেখো ফিমেল মেল ফিমেল, মানে একটা জেনারেশনে একটা, অন্য কারো বডিতে ওগুলো সোয়াপ হতে থাকবে। কি বললাম বোঝা গেল বৈশিষ্ট্যগুলো কিভাবে সোয়াপ হতে থাকবে, তোমরা সংজ্ঞাটা কিন্তু লিখে নেবে। নেক্সট, এক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগের উদাহরণ মনে রাখবে, একটা হচ্ছে কি হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা। কি বললাম, একটা হিমোফিলিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা, নোট ডাউন করে নেবে তোমরা। নেক্সট পরেরটা আছে দেখো, এসসিপি কাকে বলে, প্রথমে বলবো এর উদাহরণ চেয়েছিল, আমি সেখানে একটা এক্সট্রা অ্যাড এখানে করে রেখেছি, সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, ওটা কিন্তু তোমরা দেখে রাখবে। এসসিপি কাকে বলে আমরা একটু বলে দিই, সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন জিনিসগুলো কি একটু বলে দিই, বিভিন্ন এককোষী জীবদেরকে যদি খাবারের অনুপূরক রূপে ব্যবহার করি এবং তার কি আমরা খাবারের যদি বিভিন্ন গুণগত মানগুলো যদি এখান থেকে পাই, যদি আমরা এককোষী জীবকে যদি এরকম খাদ্য হিসেবে ব্যবহার করি, তখন তাদেরকে আমরা কি বলি এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন। যেমন এর এই যে উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে, উৎসগুলো তোমাদেরকে কি কিগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। একটা এককোষী শৈবালের নাম, মানে এইটা একটা মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে একটা সায়ানোব্যাকটেরিয়ার নাম, মানে নীলাভ সবুজ শৈবালের নাম, এইটা একটু মনে রাখতে হবে, যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি, এগুলো কিন্তু ভিভিআই তোমাদের, এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। আর একটা হচ্ছে মনে রাখবে, আর একটা ইস্টের নাম, একটা যে কোনো একটা, এগুলো যে কোনো একটা করে মনে রাখবে, যে কোনো একটা করে, ঠিক আছে। আর একটা করবে কি, আর একটা করবে এই পার্টটা, মানে একটা ব্যাকটেরিয়ার নাম, এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট, মেসোফাইটস কি, প্রথমেই বলবো মেসোফাইট, মেসো কথার অর্থ মাঝে, ফাইটস কথার অর্থ উদ্ভিদ, তার মানে মাঝের উদ্ভিদ, কেমন একটু লাগছে না, তাহলে এটা আমরা কি দেখবো, তাহলে দেখো মেসোফাইটস কাদেরকে বলবো, যারা মাঝারি উষ্ণ এবং আর্দ্রভূমিতে জন্মে যেসব গাছ, তাদেরকে আমরা বলবো মেসোফাইটস। মানে দেখবে তোমাদের আশেপাশে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আমরা তো সেরকম মাটিতেই জন্মে আমাদের গাছগুলো, তার মানে আমাদেরগুলো সব হচ্ছে মেসোফাইটস, যেমন আম জাম এগুলো সব কিন্তু মেসোফাইটস এর মধ্যে পড়ে। নেক্সট পরের কোশ্চেনটা দেখবে আছে ওখানে, দেখে নেবে তোমরা, যে গোপন অনুকৃতি বা কনসিলির মিমিক্রি। কনসিলির মিমিক্রিটা একটু কি একটু বলে দিই, বা গোপন অনুকৃতি যেটাকে বাংলায় বলা হয় গোপন অনুকৃতি, এই জিনিসটা কি একটু বলে দিই। ধরো কোন একটা প্রাণী একটা প্রাণীর হাত থেকে বাঁচতে চায়, কি বললাম বাঁচতে চায়, তাহলে সে এমন একটা প্রাণীর আকার বা বর্ণ ধারণ করে যে ওই প্রাণীটা ওকে বুঝতেই পারে না, সেটা হতে পারে কোনো প্রাণী বা কোনো বস্তুর আকার ধারণ করতে পারে, যার জন্য কি হয় সে কাছে থাকলেও সেটা বুঝতে পারে না। তো এই জিনিসগুলোকে বলি আমরা কি গোপন অনুকৃতি, অর্থাৎ যে শিকারী তার হাত থেকে বাঁচার একটা উপায়, কি উপায়, একটা অন্য একটা কোনো বস্তু বা জীবের আকৃতি ধারণ করা, তার বর্ণ ধারণ করা, বর্ণ ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে, কিন্তু মনে রাখবে অনুকৃতি মানে জেনারেলি আকৃতিটাই ধারণ করে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনুকৃতি যখন বলবে তখন আকৃতি বর্ণ দুটোই বলতে পারে, আর কালারেশন মানে শুধু বর্ণ, কিন্তু মাথায় রাখবে এটা। নেক্সট লিখে নেবে এটা, তোমরা এটা নোট ডাউন করে নাও কিন্তু, ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেনটা আমাদের দেখবো কি আছে, দেখে নাও নেক্সট কোশ্চেনটা। দেখো বলছে জিনোমিক ডিএনএ লাইব্রেরি আর একটা বলছে সিডিএনএ লাইব্রেরির মধ্যে পার্থক্য। দেখো একটা প্রকৃতি বলেছে, প্রকৃতিটা কি একটু বলে দেবো। দেখো প্রথমে বলবো এটা সাধারণত আমাদের যে প্রকৃতিটা, এটা ক্লোন জিনোমিক, যেটা জিনোমিক ডিএনএ ক্ষেত্রে আমরা যদি বলি ক্লোন সংগ্রহের মধ্যে একটি প্রজাতি, ওই প্রজাতিভুক্ত সমস্ত জীবের সকল প্রকার ডিএনএ সজ্জাক্রম থাকে, তাকে জিনোমিক লাইব্রেরি বলবো। তাহলে জিনোমিক লাইব্রেরিটা আমরা কি বলবো, একটা প্রজাতি বা তোমার অনেক প্রজাতি থাকুক, তাদের যে ডিএনএ সেই ডিএনএ সজ্জাক্রমগুলোকে একত্রে আমরা কি বলি জিনোমিক লাইব্রেরি। কিন্তু সিডিএনএ লাইব্রেরি কোনগুলোকে বলবো, সিডিএনএ লাইব্রেরি হচ্ছে যেগুলো আমরা কি করি ইন ভিট্রো যখন প্রক্রিয়ায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আর ডিএনএ পলিমারেজ উৎসেকের সহায়তায় এমআরএনএ পরিপূরক বেস পেয়ারিং এর দ্বারা যখন সিডিএনএ এর বহু সংখ্যক ক্লোন তৈরি করা হয়, কি তৈরি করা হয় ক্লোন, বিভিন্ন ক্লোন তৈরি করা হয়, সেই ক্লোন ডিএনএ গুলোকে একত্রে কি বলা হয় সিডিএনএ লাইব্রেরি। কি বলা হয় সিডিএনএ লাইব্রেরি। আর জিনোমটা আকারে বড় হয়, এরা আকারে ছোট হবে। আবার কিছু বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নাও একটু এদিকে তোমরা। যেমন একটা বলা আছে
যে তোমার জিনোমিক যেগুলো, সেগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ প্রয়োজন ওদেরকে কাটার জন্য, কিন্তু এদেরকে কাটার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক, মানে এরা সাধারণত কি হয়, সিডিএনএ গুলো এরা এমআরএনএ থেকে ডিএনএ প্রাপ্তির জন্য, তার জন্য এদেরকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ব্যবহার করা হয়। কার্যকারিতা যদি দেখতে যাই, সাধারণত এদের জিনের কার্যকারিতা কোন নির্দিষ্ট প্রজাতির সমস্ত জিনের কার্যকারিতা সম্পর্কে এটা ধারণা পাওয়া যায়। আর এটা শুধুমাত্র কি জিনের কার্যকারিতা সম্পর্কে, একটি নির্দিষ্ট জিনের কার্যকারিতা, এটা পুরো প্রজাতিটা মাথায় রাখবে কিন্তু। নেক্সট, এটা প্রারম্ভিক বস্তু ডিএনএ, এর প্রারম্ভিক বস্তু কি আরএনএ। নেক্সট, আরো দুটো দেওয়া আছে, যেমন একটা তোমার প্রোক্যারিওটিক সিস্টেমের বই প্রকাশ, এটা গুরুত্ব, এটা তোমরা একটু দেখে নেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট নেক্সট দেখো, পরেরটা দেখবো, ওখানে দেখবে তোমাদের ক্যামোগ্যামাস দেওয়া আছে, মনে রাখবে ওটা ক্যামো নয়, ওটা চ্যাসমোগ্যামি বা চ্যাসমোগেমাস, মানে যেটা আমাদের এই পার্থক্যটা ওখানে হবে, মাথায় রাখবে। ক্যামোগ্যামির সাথে ক্লিস্টোগ্যামি দেওয়া আছে, তোমাদের ওটা হবে না, ওটা হবে চ্যাসমোগ্যামির সাথে ক্লিস্টোগ্যামি। তো এখানে আমরা দেখে নেবো। তাহলে প্রথমে বলবো চ্যাসমোগ্যামি কোনটা, চ্যাসমোগ্যামি কোন ফুলগুলো, বলছে তাদের পরাগযোগের শর্তটা কি হবে, বলছে পরিণত সম্পূর্ণ পরিস্ফুটিত ফুল হতে হবে, কারা, চ্যাসমোগ্যামিটা। আর ক্লিস্টোগ্যামিটা বদ্ধ প্রকৃতির ফুল হতে হবে। ফুলগুলো কি হবে, আকর্ষণীয় এবং সুস্পষ্ট দৃশ্যমান। আর এগুলো কেমন হবে, আগেই বলে দিই, ক্লিষ্ট যখন বলবে মনে রাখবে, ক্লিষ্ট যখন বলছে মানে সেটা বদ্ধ প্রকৃতির ফুল। ক্লিষ্ট কথার অর্থ হচ্ছে বদ্ধ, সম্পূর্ণ পরিস্ফুটিত না হতে পারা ফুলগুলোকে ক্লিষ্ট বলে। তার জন্য এরা কি হবে, এরা প্রায় অপরিস্ফুটিত বা অস্পষ্ট বা দৃশ্যমান কম, এদের দৃশ্যমান হবে না বেশি ফুলগুলি, যেহেতু এদের বেশিরভাগ ফুল ক্ষুদ্র এবং মাটির নিচে থাকে, তার জন্য। নেক্সট দেখবো পরাগযোগের প্রকৃতিটা দেখবো, এদের দুটোই ঘটতে পারে, আর এদের শুধুমাত্র কোনটা ঘটে, স্বপরাগযোগ। উদাহরণ দিয়ে দিয়েছে, উদাহরণগুলো একটু দেখে নেবে তোমরা। নেক্সট, পরের কোশ্চেনটা বলেছিল, দেখবে টেস্টোস্টেরনের কাজ, কি বললাম, পরেরটা কি বলেছিল, টেস্টোস্টেরন কাজ। টেস্টোস্টেরনের কাজ অনেকগুলো দেওয়া আছে, আমরা জানি, তো বোর্ডে দেখবে অনেকগুলো লেখা আছে, তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। তো আমরা কয়েকটা বলে দিচ্ছি, তাও আমি মেনলি এখানে যখন বলবে সেক্সুয়াল কাজগুলো দেবে, অর্থাৎ যৌন গৌণ লক্ষণ বৃদ্ধি, তারপর হচ্ছে যৌনাঙ্গের বৃদ্ধি পরিণত অবস্থায়, তারপর হচ্ছে আমাদের শুক্রাণু উৎপাদন, এগুলো দিবে। নেক্সট, কিপ্টারকিডিজম। কিপ্টারকিডিজম জিনিসটা কি একটু বলে দিই। কিপ্টারকিডিজম, যখন একটা সন্তান, পুত্র সন্তান, কি বললাম, কোনো একটা পুত্র সন্তান জন্ম লাভ করে, ঠিক সেই সময়টা, এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। যখন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার কিছুদিন আগে তার যে শুক্রাশয়গুলো সেগুলো উদর গহ্বরে থাকে। এবার জন্মাবার আগে উদর গহ্বর থেকে সেটা স্ক্রোটাম, যে আমাদের স্ক্রোটাম থলি, মানে আলটিমেট যদি আমি একটু দেখাই তাহলে কেমন হবে ঘটনাটা, ধরো এটা উদরটা, এবার স্ক্রোটাম থলিগুলো এই উপর থেকে বোঝার চেষ্টা করবে, কি বললাম এটা কিন্তু দেখাচ্ছে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, এই উপর থেকে স্ক্রোটামে এগুলো নেমে আসে শুক্রাশয়গুলো, তাহলে এটা নর্মাল। যদি নেমে না আসে তখন এটা কিন্তু একটা অ্যাবনর্মাল, ওই নেমে না আসাটাকে বলা হচ্ছে কিপ্টারকিডিজম। কি বললাম, যখন এই থলিতে নেমে না আসবে তখন কিন্তু সেই ঘটনাটাকে কি বলবো আমরা, কিপ্টারকিডিজম। কি বলবো, কিপ্টারকিডিজম, মাথায় রাখবে। কি বললাম, কিপ্টারকিডিজম। নেক্সট, পরেরটা দেখো, পরেরটা কি বলেছে কোশ্চেনটা, বলছে ফিনাইল কিটোনুরিয়া। ফিনাইল কিটোনুরিয়া, কি বললাম, ফিনাইল কিটোনুরিয়া রোগের কারণ ও লক্ষণ, কারণ ও লক্ষণ, কি বললাম, ফিনাইল কিটোনুরিয়া রোগের কারণ ও লক্ষণ। দেখো এটা আমাদের দেয়া আছে, তো আমরা কিন্তু সেই জিনিসটা দেখবো। আমাদের এটা দেখো কত নম্বর কোশ্চেনটা কিন্তু আমি আলোচনা করছি, একটু বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের 4-এর দাগের যে 2-এর প্রশ্ন সেটা কিন্তু আমরা আলোচনা করছি, তো দেখে নাও একটু। তাহলে প্রথমেই যে জিনিসটা আমরা দেখবো, ফিনাইল কিটোনুরিয়া রোগের কারণটা কি,
কারণটা মনে রাখবে, এটা একটা অটোসোমাল প্রচ্ছন্ন গঠিত জিনের জন্য হয় মেনলি, এটা একটা মিউটেশন ঘটিত রোগ। নেক্সট, এটা সাধারণত 12 নম্বর ক্রোমোজোমের যদি ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ নামক মানে পিএইচ উৎসেচকটা না থাকে, তখন কি হয়, মানে এই উৎসেচকটার জন্য আমাদের একটা ফিনাইল অ্যালানিন একটা কি হয় দেহে মেলানিন উৎপন্ন করে, কিন্তু সেটা যদি না উৎপন্ন হয় তখন আমাদের দেহে মেলানিন উৎপন্ন হতে পারে না, এই জন্য আমাদের এই রোগটা হয়ে থাকে। আর এর উপসর্গগুলি কি কি একটা বলবো, টাইরোসিন উৎপাদন মানে মেলানিন না হওয়ায় মেলানিন উৎপন্ন হতে পারে না, মেলানিন উৎপন্ন না হওয়ার জন্য আমাদের ত্বক কেমন হয়ে যাবে, বর্ণহীন মানে ফ্যাকাশে বা সাদা বর্ণের হয়ে যাবে। মানে আমরা এক কথায় যেটাকে আমরা বলি না যে ধবল বা শ্বেতি, সেটা কিন্তু এর জন্য হয়। রক্তে সঞ্চিত ফিনাইল অ্যালানিন আবার একটা বলতে পারো যে রক্তে সঞ্চিত ফিনাইল অ্যালানিন ফিনাইল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়, যা মস্তিষ্কের কার্যকারিতাকে নষ্ট করে। এটা কিন্তু মাথায় রাখবে, এই পয়েন্টটা কি বললাম এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, পরের প্রশ্নটা দেখো আছে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনে আর আমাদের পার্থক্য। দেখো এখানে পার্থক্যটা তো ভালো করে দেওয়া আছে, তো তোমরা এটাকে নোট ডাউন করবে, কিন্তু আমি এটাকে একটু বুঝিয়ে দিই ইউক্রোমাটিন কোনটা হেটারোক্রোমাটিন কোনটা। মনে রাখবে ক্রোমাটিন কোনগুলোকে বলে আগে সেটাকে জানতে হবে। ক্রোমোজোমের মধ্যে একটা সুতোর মতো গঠন থাকে যেটাকে আমরা কি বলি ক্রোমাটিন। কি বললাম, যেটাকে আমরা কি বলি ক্রোমাটিন। সেটা একটা থাকে লাইট লাইট ফাইবার আর একটা থাকে ডার্ক ফাইবার। লাইট ফাইবার যেগুলো থাকে সেগুলো কিন্তু ইউক্রোমাটিন, ডার্ক ফাইবার যেগুলো থাকে সেগুলো কিন্তু হেটারোক্রোমাটিন। মানে গাঢ় বর্ণের যেগুলো থাকবে সেগুলো হেটারো, আর হালকা বর্ণের যেগুলো থাকবে সেগুলো কিন্তু ইউক্রোমাটিন। কিন্তু কোষ বিভাজনে এরা উল্টো হয়। কি হয়ে যায় কোষ বিভাজন, কোষ বিভাজনের সময় কিন্তু এদের একটা বিশেষ গঠন দেখতে পাওয়া যায়, ইউক্রোমাটিনটা গাঢ় হয়ে যাবে আর হেটারোক্রোমাটিনটা হালকা হয়ে যাবে। একটা বিশেষ ঘটনা, ইউক্রোমাটিনের মধ্যে সক্রিয় জিন বেশি দেখতে পাওয়া যায়, কারণ এখানে ডিএনএর সংখ্যা বেশি, এই জন্য এখানে জিনের সংখ্যাটাও সক্রিয় জিনের সংখ্যাটা বেশি, যেটা হেটারোক্রোমাটিন তুলনামূলকভাবে কম। এটা কিন্তু নোট ডাউন করে রেখে দেবে তোমরা, ঠিক আছে। এইটা নেক্সট দেখো লিঙ্কেজে এখানে একটা প্রশ্ন বলেছে যে ও তার আগে একটা প্রশ্ন আছে জাম্পিং জিন, একটু বলে দিই তারপরে এই প্রশ্নটা বলছি আমরা। জাম্পিং জিন কাকে বলবো, যখন এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে জিনগুলো স্থানান্তর হয়, যে জিনগুলো স্থানান্তর হয় সেই জিনগুলোকে জাম্পিং জিন বলবো। কি বললাম, এক ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে যখন জিনগুলো স্থানান্তর হয় তখন তাদেরকে আমরা কি বলবো জাম্পিং জিন। এবার তারপরটা আছে লিঙ্কেজের কাপলিং দশা আর হচ্ছে রিপালশন দশা। কাপলিং দশা কোনটা মনে রাখবে, এখানে দুটো জিনিস কি বললাম, দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হেটেরোজাইগাস জীব আর মনে রাখতে হবে সমসমস্ত ক্রোমোজোম। কি বললাম সমসমস্ত ক্রোমোজোম। তাহলে দেখো কোনো একটা হেটেরোজাইগাস জীবটা হেটেরোজাইগাস, সেখানে কটা সমসমস্ত ক্রোমোজোম বলেছে, দুটো সমসমস্ত ক্রোমোজোম, যার একটাতে মনে রাখবে যার একটাতে ক্রোকোডাইল এলিল থাকবে অপরটাতে প্রচ্ছন্ন এলিল থাকবে, তখন সেই ঘটনাটাকে কি বলবো কাপলিং দশা। কি বলবো তখন সেটাকে কাপলিং দশা। আর রিপালশন কোনটাকে বলবো, দেখো যখন হেটেরোজাইগাস জীবটার উভয় সমসমস্ত ক্রোমোজোমে একটি করে প্রকট একটি করে প্রচ্ছন্ন, আগেরটার সঙ্গে পার্থক্যটা এটা দেখো, আগেরটাই কি বললাম একটাতে প্রকট তো প্রকটই থাকবে একটা সমস্ত ক্রোমোজোমে, আর একটাতে প্রচ্ছন্ন তো প্রচ্ছন্নই থাকবে, কিন্তু রিপালশনে কি হয় একটা করে প্রকট একটা করে প্রচ্ছন্ন, মানে দুটোই প্রেজেন্ট থাকবে একটা একটা করে। কি বললাম বোঝা গেল, কাপলিং এ দুটো সমস্ত ক্রোমোজোম গুলোর মধ্যে একটাতে শুধুমাত্র প্রকটেই যাবে একটাতে প্রচ্ছন্নই যাবে, সব যত জিন থাকবে প্রকটই থাকবে যত জিন থাকবে প্রচ্ছন্নই থাকবে। আর রিপালশনে কি হয় প্রত্যেকটাতেই প্রকট আর প্রচ্ছন্নটা প্রেজেন্ট থাকবে, মাথায় রাখবে একটা করে। নেক্সট দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে তিনটি পার্থক্য। তাহলে সক্রিয় অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে তিনটা পার্থক্য এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে একটু। তো আগে বলে দিই সক্রিয় অনাক্রমতা কোনগুলো আর নিষ্ক্রিয় অনাক্রমতা কোনগুলো। কি বললাম সক্রিয় অনাক্রমতা কোনগুলো আর নিষ্ক্রিয় অনাক্রমতা কোনগুলো, এটা কিন্তু একটু দেখে রাখবে। তার জন্য আগে এই পয়েন্টটাকে আমি একটু বুঝিয়ে দিই, বাকিগুলো হয়তো তোমরা জানতে পারবে। দেখো যেমন প্রথম পয়েন্টটা কি বলেছে, অ্যান্টিজেনের প্রবেশের ফলে কোনো ব্যক্তির দেহে নিজস্ব কোষসমূহ দ্বারা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকে সক্রিয় অনাক্রমতা বলে। আর নিষ্ক্রিয়টা কি, অন্য কোনো প্রাণীর দেহে প্রবেশের মাধ্যম কি বললাম অন্য কোনো প্রাণীর দেহে প্রস্তুতি কোনো অ্যান্টিবডিকে কোনো ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে নির্দিষ্ট অ্যান্টিজেনের ধ্বংসের মাধ্যমে যে রোগ প্রতিরোধ করা হয় তাকে কি বলা হয় নিষ্ক্রিয় অনাক্রমতা।
মানে একটাই হচ্ছে অ্যান্টিজেন প্রবেশ করলে কোষ নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করবে, সেটা হচ্ছে সক্রিয়। আর একটা হচ্ছে অন্য দেহে আমরা অ্যান্টিবডিটাকে তৈরি করে আমাদের দেহে ঢোকাবো। এবার যখন আমাদের দেহে মানে ভ্যাকসিন যেটাকে বলি ঢোকানো হলো, ঢোকানোর পর যখন আমাদের দেহে অ্যান্টিজেন ঢুকবে তারা নষ্ট হবে, সেগুলো আমরা সব কিন্তু নিষ্ক্রিয় আক্রমণের মধ্যে পড়ে। নেক্সট, যেমন এদের এদের প্রভাব দীর্ঘস্থায়ী, কিন্তু এদের হচ্ছে স্বল্পস্থায়ী। যেমন এদের ক্ষেত্রে মেমোরি টি কোষ, মেমোরি বি কোষ এগুলো সব সাড়া দেয়, কিন্তু এদের ক্ষেত্রে কে সাড়া দেয়? মেমোরি কোষগুলো শুধুমাত্র, সরি মেমোরি কোষ এদের ক্ষেত্রে কিন্তু গঠন হয়ই না। নেক্সট, আর একটা দেখে নাও যে পার্শ্ব প্রতিক্রিয়া এদের থাকে না, কিন্তু এদের কখনো কখনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেমন করোনা ভ্যাকসিনের নেওয়ার পর কিন্তু অনেকের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। নেক্সট নেক্সট ম্যালেরিয়া রোগে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয়, সে বলছে তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে কেন, তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে যেটা, ওটাই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সারটা। প্রথমে বলে দিই, আগে ম্যালেরিয়া রোগ সাধারণত তাদের যে স্পোরোজয়েড দশাটা সেটা আক্রান্ত করে কাকে? আরবিসি কে আক্রান্ত করে। যখনই আক্রান্ত করবে আরবিসি কে, তখন ওই আরবিসির মধ্যে তৈরি হয় কি? অ্যারিথ্রোসাইটিক চক্র। এই অ্যারিথ্রোসাইটিক চক্রগুলো যখন আরবিসির প্লাজমা পর্দাকে ভেদ করে বেরিয়ে যাবে, বোঝার চেষ্টা করো, যখন আরবিসির প্লাজমা পর্দাকে এরা ভেদ করে বেরিয়ে যাবে, তখন সেটা কোথায় চলে আসে? রক্ত স্রোতে। রক্ত স্রোতে এসে করে দুটো জিনিস নির্গমন করে, একটা হিমোজয়েন দানা, একটা কি বললাম, একটা হিমোজয়েন দানা আর একটা হিমাটিন। কি বললাম? একটা হিমাটিন, একটা হিমোজয়েন দানা। এইগুলো অধিবিষ। কি বললাম? এগুলো কিন্তু অধিবিষ। এই যে হিমোজয়েন দানা আর হিমোটিন যেটা, এগুলো যখন রক্তরসে আসে তখন রক্তরসে মেশার সঙ্গে সঙ্গে এগুলো অধিক হচ্ছে টক্সিনের মতো কাজ করে, যার জন্য কি হয় আমাদের কাঁপুন দিয়ে সঙ্গে সঙ্গে মানে জ্বর আসে। তার একটা বিশেষ কারণ হয় কি? তার কারণ হচ্ছে এগুলো পেশির সংকোচন ঘটাতে সহায়তা করে এবং সংকোচন প্রসারণটাকে তীব্রতা করে দেয়। মানে আমাদের যে পেশির সংকোচন প্রসারণটা, সেই সংকোচন প্রসারণটাকে অতি দ্রুত বাড়িয়ে দেয়। আর যত পেশির সংকোচন বা প্রসারণ বাড়বে তত আমাদের কি হবে? কাঁপুনি দিয়ে জ্বর আসার সম্ভাবনা বেড়ে যাবে। নেক্সট নেক্সট দেখো, অপিয়েট ড্রাগে কিসের জন্য আমরা ব্যবহার করি? প্রথমেই জানতে হবে। এটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে আমাদের কি করা? মস্তিষ্কের ক্রিয়া প্রতিহত করা, যন্ত্রণা কমায়, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। আর এর যদি উদাহরণ মনে রাখতে হয় তো আমি কিছু স্পেসিফিক উদাহরণ বলে দিচ্ছি, এগুলোই কিন্তু মনে রাখবে। মরফিন আর হেরোইন, এই দুটোই তোমাদের পরীক্ষায় আসার মতো থাকে, মনে রাখবে। ওই দুটো উদাহরণ মনে রাখলে এখানে হবে, এখানে উদাহরণটা চেয়েছিল তোমাদের। নেক্সট, তারপরেরটা দেখবো আমরা। তারপরেরটা কি বলেছে একটু দেখে নিই আমরা। দেখো তারপরটা কি বলেছে। ও তার আগে একটা আছে দেখো, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। এর আগে প্রশ্নটা আছে দেখবে, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ মনে রাখবে তিনটে সিনড্রোম হয়, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। তাহলে টার্নার সিনড্রোম কি? টার্নারে কি হয় মনে রাখবে, 44A প্লাস XO কি হবে? এটা ক্যারিওটাইপ 44A প্লাস XO। ডাউন সিনড্রোমে কোনটা হয়? 45A প্লাস XX বা 45A প্লাস XY, এটা কার? ডাউন সিনড্রোমের। ক্লাইনফেল্টার সিনড্রোমের কোনটা হয় মনে রাখবে, 44A প্লাস XXY, এটা কার হয়? এটা কিন্তু ডাউন সিনড্রোমের। কার হবে এটা? সরি, এটা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোমের, এটা ক্লাইনফেল্টার, এটা ডাউন সিনড্রোম, এটা টার্নার সিনড্রোম। আমাদের এখানে টার্নার সিনড্রোমটা চেয়েছিল। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরের প্রশ্নটা যেটা বলেছে আমাদের অনুবিস্তারণের পর্যায়গুলো আলোচনা করো। দেখো অনুবিস্তারণের পর্যায়গুলো আলোচনা করে দেওয়া আছে এখানে, আমি পর্যায়গুলোকে একটা বলে দিচ্ছি, একটু শুনে রাখবে এটা বা মনে রাখবে তোমরা একটু। তাহলে আমরা প্রথমেই যেটা দেখবো পর্যায়গুলি কি কি, এখানে লেখা আছে, তোমরা এটাকে দেখে নেবে। বাট আমি একটা শর্টে একটা জিনিস বলে দিচ্ছি। দেখো প্রথমে কি করা হয়, প্রথমে একটা এক্সপ্লেন্ট, একটা বাইরের গাছ নির্বাচন করতে হয়, যেটা যেটা কি নির্বাচন করে প্রথমেই তার কলা পালনের মাধ্যমে তার এক্সপ্লেন্টটাকে স্থানান্তর করা হয়। স্থানান্তর করে সঙ্গে সঙ্গে সেটাকে কি করা হয়, তার কেলাস গঠন, মানে তাকে পুষ্টি দ্রবণে দিয়ে করে কি তৈরি করা হয়? কেলাস। এবার কেলাসের মধ্যে মানে যখন কেলাস গঠন হলো, ক্লাস গঠনে ক্লাসের বিটকতন্ত্র সৃষ্টি হয়, তারপরে তারপরে কি তৈরি হয়? ক্লাসের মূলতন্ত্র তৈরি হয়। তখন সেটাকে কি নামে ডাকা হয়? প্ল্যান্টলেট। কি নামে ডাকা হয়? প্ল্যান্টলেট। আর এই প্ল্যান্টলেটটাকে যখন আমরা হার্ডেনিং করি তখন সেটাকে আমরা কি বলি? একটা সম্পূর্ণ চারা গাছ। কি বলি? একটা সম্পূর্ণ চারা গাছ। এইভাবে কিন্তু আমাদের কিন্তু এই অনুবিস্তারণের পদ্ধতিটা কমপ্লিট হয়ে থাকে।
ঠিক আছে, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে এবং তোমরা যেহেতু চেয়েছিলে যে অ্যান্সারগুলো কতটা কি লিখতে হবে সেগুলো স্যার বলে দিন, তো সেটাই আমি বলে দিচ্ছি। নেক্সট নেক্সট তারপরে কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নাও। তারপরে কোশ্চেনটা বলেছে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে। প্রথমে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে, বলছে সাধারণত বায়োটেকনোলজির মাধ্যমে, মানে জৈব ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে যখন কোনো উন্নত মানের জিনকে কোনো উদ্ভিদ দেহে প্রবেশ ঘটিয়ে, যেহেতু জেনে ট্রান্সজেনিক উদ্ভিদ বলেছে তারপরে প্রশ্নটা ট্রান্সজেনিক উদ্ভিদ, তাই উদ্ভিদ দেহে প্রবেশ করে তার গুণগত মান বৃদ্ধি যদি করা হয় তখন সেটাকে আমরা বলবো ট্রান্সজেনিক উদ্ভিদ। যেমন গোল্ডেন রাইস, বিটি কটন, এগুলো এই যে মনে রাখবে, এটা পড়ে নিবে একটু, কি বললাম এটা কিন্তু দেখে নেবে একটু। নেক্সট নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের যে স্টেম কোষ থেরাপি সম্বন্ধে লেখো। স্টেম কোষ, স্টেম সেল থেরাপি কি করে হয় এটা এখানে একটা বলে দেওয়া আছে। এটা সাধারণত কোন রোগের ক্ষেত্রে করা হয় মনে রাখবে, আর্থাইটিস, প্যারালাইসিস, এই রোগগুলোর ক্ষেত্রে করা হয়। এটা সাধারণত কি হয় একটু বলে দিই। ধরো আমাদের দেহের মধ্যে কোনো একটা, ধরো আমাদের দেহে কোনো একটা কোষ আছে, যে কোষটা হতে পারে অস্থিমজ্জার কোনো একটা কোষ, যে কোষটা হয়তো কোনো কারণে জিনগত ত্রুটিযুক্ত, সেই কোষটা কাজ করতে পারছে না। তার জায়গায় কি করা হয়, যদি আমরা কোনো অন্য একটা অস্থির কোষকে সেখানে যে কি তার জিনগুলো ত্রুটিযুক্ত নয় কিন্তু সেরকম একটা কোষকে এনে যদি প্রতিস্থাপন করা হয় তখন সেগুলোকে আমরা বলি কিন্তু স্টেম সেল থেরাপি। সেটা অবশ্যই স্টেম সেল মানে আমাদের যেটা হচ্ছে দেহের কোনো কোষ, দেহের মানব দেহের কোনো কোষে ত্রুটিযুক্ত কোষকে চেঞ্জ করে ত্রুটিমুক্ত কোষকে প্রতিস্থাপন করানো। ঠিক আছে, এটা কিন্তু লিখে রাখবে তোমরা, এটা পুরোটা নোট ডাউন করে রাখবে। নেক্সট নেক্সট এরপর যে জিনিসটা দেখবো, দেখো কি বলছে, ক্রাই প্রোটিন কি। ক্রাই প্রোটিনটা আমরা জানি, ক্রাইকে আমরা এইভাবেও লিখতে পারি ক্রাই প্রোটিন। ক্রাই প্রোটিনটা পাওয়া যায় একটা জিন থেকে, তার নাম ক্রাইজিন। কি জিন থেকে? ক্রাইজিন। এইটা একটা বিশেষ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, তার নাম বিটি, ব্যাসিলাস থুরিনজেনেসিস, যা একটা বিষাক্ত ক্রিস্টালাইন প্রোটিন, যা কি করে যখন কোনো পতঙ্গ কোনো একটা এই বিটিযুক্ত প্ল্যান্টের রসকে খেতে আসে, সেই রসকে যখনই তাদের বডিতে যায় তখন ক্রিস্টালাইন প্রোটিনটা যে করে তাদের কি করে, তাদের দেহে অ্যাটাক করে, অর্থাৎ তাদের একটা টক্সিন তৈরি করে দেয় তাদের বডিতে এবং তাদের কি হয়, মৃত্যু ঘটে সেই সময়। এইটাই হচ্ছে মনে রাখবে ক্রাইজিন। নেক্সট রেড পান্ডা অবলুপ্তির কারণ দিয়েছিল তোমাদের, দেখবে তারপরে প্রশ্ন যে রেড পান্ডা কমে যাচ্ছে কেন। রেড পান্ডার অবলুপ্তির কারণগুলো হচ্ছে একটা বাসস্থান ধ্বংস হচ্ছে, বন্য যে কুকুরগুলো তাদের আক্রমণ হচ্ছে, চোরা শিকার প্রচুর পরিমাণ হচ্ছে লোমের জন্য, এবং আরেকটা বলতে পারি পরিবেশ দূষণ মেন, যার জন্য তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং এর সংখ্যাটা দিনের পর দিন কি হচ্ছে, কমেই যাচ্ছে। নেক্সট ওজন গহ্বর সৃষ্টির কারণ। ওজন গহ্বর সৃষ্টির কারণগুলো আমরা দেখবো এবার। দেখো ওজন গহ্বর সৃষ্টির কারণগুলো, ওর সাথে একটা আছে গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুকটা কি প্রথমে বলে দিই, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক। রেড ডাটা বুক কোনটা বলছে, আইইউসিএন একটা সংস্থান, যার ফুল ফর্মটা কিন্তু পরীক্ষা আসার কথা এবারে মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এন্ড ন্যাচারাল রিসোর্স। তো এই আইইউসিএন সম্পাদিত যদি কোনো জীবের বিপদগ্রস্ত বা বিপন্ন জীবের সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাদের তথ্য যদি সংরক্ষিত রাখে যে এখানে, সেটা হচ্ছে রেড ডাটা বুক। আর শুধুমাত্র উদ্ভিদের যদি তথ্যকে সংরক্ষিত রাখে তখন সেটা হয় গ্রিন ডাটা বুক, মনে রাখবে। রেড বললে উদ্ভিদ প্রাণী বোধ, গ্রিন বললে শুধুমাত্র গ্রিন প্ল্যান্টের সাথে জড়িত, তাই উদ্ভিদের ক্ষেত্রে হবে শুধু। নেক্সট নেক্সট দেখো আমাদের যেটা আছে ওজন গহ্বর সৃষ্টির যে কারণগুলো, সেই ওজন গহ্বর সৃষ্টির কারণ অনেকগুলো আছে। মানুষ সৃষ্টি বিভিন্ন কারণ, যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এগুলো থেকে যে বিভিন্ন গ্যাসগুলো নির্গমন হয় সেইগুলো ভেঙে দিচ্ছে। যেমন এই যে ভেঙে ভেঙে কি কি করছে এক একটা দেখো সমীকরণের মাধ্যমে করা আছে, তোমরা কিন্তু এটা একটু নোট ডাউন করে নেবে। প্রথমে দেখো, প্রথমে কি করছে, CFCl3 কে ভেঙে করে CFCl2 এবং Cl এ পরিণত করছে, এবং তারপরে সেটাকে দেখো এবার এবার পরবর্তীকালে কি হচ্ছে, এই যে এই সিএলটা O3 সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে, যেটা ক্লোরো মনোক্সাইড র্যাডিক্যাল তৈরি করছে, এবং পরবর্তীকালে ওই ঘটনাটাই একটা জিনিস হচ্ছে, যেটা এই তোমার এই ক্লোরো মনোক্সাইড রেডিক্যালটা যখন NO2 এর সাথে বিক্রিয়া করে তখন তৈরি করছে কি, ক্লোরিন নাইট্রেট। এবার এই পরবর্তীকালে দেখো এরকম করে করে আস্তে আস্তে ওজন গহ্বর কি হচ্ছে, ক্রমাগত পাতলা হয়েই যাচ্ছে। মানে এই যত O3 মানে এই ক্লোরিন
পরমাণুগুলো যত O3 কে অণুকে ভাঙতে থাকবে, বিশ্লেষিত করতে থাকবে, মানে এক কথায় ক্লোরিন অণু যত বেশি পাবে O3 তত বেশি ভাঙবে, আর O3 যত বেশি ভাঙবে তত হচ্ছে ওজোন গ্রহর সৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়তেই থাকবে, কমবে না, এটা কখনো কমবে না। তো এটা মানুষের সৃষ্টি বিভিন্ন কারণ। এরপর নিচে দেখো প্রাকৃতিক কারণ, অতিবিঘ্ন রশ্মির প্রভাবেও সেটা হতে পারে। আবার দেখো আবার কিছু বলে দেওয়া আছে, বজ্রপাতের জন্য হয় কিছুটা, আগ্নেয়গিরি বা অগ্নুৎপাতের প্রভাবে হয় কিছুটা। তারপরে দেখো তারপরে যেমন এই যে ব্যাকটেরিয়ার প্রভাব কিছুটা আছে, আবার ব্যাকটেরিয়ার জন্যও কিন্তু হয়ে থাকে। এগুলো সব কিন্তু কি কারণ? এগুলো সব কিন্তু প্রাকৃতিক কারণ। তো এই জন্য দেখো কারণগুলোকে আমি আর একবার দিচ্ছি, তোমরা একটু এগুলোকে কিন্তু নোট ডাউন করে নেবে, স্ক্রিনশট করে নোট ডাউন করে নেবে। দেখো দেখো ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু এটা একটু লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। পরেরটা চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন আমরা প্রথমেই বলবো, এইটা একটু আমাদের দেখবে একদম প্রোটেস্টগুলো, যেটা গাছ বা পরিবেশকে বাঁচাবার জন্য বিভিন্ন প্রোটেস্টগুলো করা হয়েছিল, সেই প্রোটেস্টগুলোর মধ্যে একটা অন্যতম। তাহলে প্রথমেই যেটা বলে দিই, চিপকো আন্দোলনে তোমাদের কিন্তু এটা নর্মাল লিখলে এগুলো নম্বর পাবে না। প্রথমে বলে দিই লেখার নিয়মটা কিভাবে লিখবে। প্রথমে নেতৃত্ব, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, এটা দিতে হবে পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে কারণ কি, কারণ উদ্দেশ্যটা কি, এর ফলাফল কি হয়েছিল, এবং লাস্টে দিবে গুরুত্ব। এরকম ভাবে কিন্তু এদের এই চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণু অমৃতদেবী বিষ্ণু আন্দোলন, তোমরা কিন্তু এগুলো কিন্তু লিখবে। ঠিক আছে, নাও এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নেবে বা এটা তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, নেক্সট। এরপর অম্লবৃষ্টির প্রভাবে মানুষের উপর কি কি প্রভাব পড়েছে, মানে অম্লবৃষ্টির প্রভাবগুলো আমাদের চেয়েছে। তাহলে অম্লবৃষ্টির প্রভাবে মানুষের উপর কি কি প্রভাব ফেলেছে একটু বলে দিই। মানুষের উপর প্রভাব ফেলেছে কি কি, সাধারণত দেখে না তো, মানুষের উপর ফুসফুস ঘটিত বিভিন্ন রোগ বা তোমার হৃৎপিণ্ড ঘটিত বিভিন্ন রোগ, যেমন আমাদের এখানে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এই বিভিন্ন রোগের হচ্ছে সঞ্চার বেশি ঘটেছে। প্রাণীর উপর প্রভাব কি, অ্যাসিড বৃষ্টির জন্য পুকুর বা নদীতে যখন কি হচ্ছে জলের অম্লত্ব বেড়ে যাচ্ছে, তখন কিন্তু মাছের যে ডিম, সেই ডিম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, আবার অনেক দেশে যেমন সুইডেন, নরওয়ে, এই দেশগুলো কি হচ্ছে পাখিরালয়গুলোই, যেমন দেশের আমাদের দেশে যে ভরতপুর পাখিরালয়, সেখানে অ্যাসিড বৃষ্টির জন্য কি হচ্ছে পাখির সংখ্যা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে। আবার অ্যাসিড বৃষ্টির ফলে জলাশয়ে যে শৈবাল ব্যাকটেরিয়া এরাও বা উদ্ভিদগুলো এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেগুলো প্রয়োজনীয় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার উদ্ভিদের ওপর প্রভাব কেমন দেখো, উদ্ভিদের ওপর প্রভাব যেমন উদ্ভিদের যে পাতায় মোমের যে ছিদ্রগুলো, সেগুলোকে কি করছে, মোমের যে প্রলেপের ওপর যে ছিদ্র করে করে দিচ্ছে, এবং সেই পাতাগুলোর ফলে কি হচ্ছে বর্ণায়ন হয়ে যাচ্ছে। মানে কিছু হয় না, পাতাগুলো তার উপরে মোমের প্রলেপ থাকে, সেই পাতাগুলোকে ছিদ্র করে দিচ্ছে, স্বাভাবিক অ্যাসিড তীব্র যেহেতু ছিদ্র করে দিচ্ছে, তার জন্য কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের বিভিন্ন রোগ যেমন অ্যাক্রোসিস, ক্লোরোসিস, এই বিভিন্ন রোগগুলো কিন্তু হচ্ছে। এছাড়া দেখো আবার বীজের অঙ্কুরোদ্গম যে ক্ষমতা, সেই অঙ্কুরোদ্গমের ক্ষমতা কিন্তু হ্রাস পেয়েছে। ঠিক আছে, মাটির উপর প্রভাব কি, মাটির যে অম্লকতা সেটা বৃদ্ধি পাচ্ছে, মানে মাটিতে সাধারণত অ্যাসিড বৃষ্টির জন্য মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই অণুগুলোর ও লিচিং পদ্ধতিতে মাটির গভীরে চলে যায়, এবং যার জন্য মাটির উর্বরতাটা কি হচ্ছে কমে যাচ্ছে, এবং মাটির যে পিএইচ, সেই পিএইচটা সঠিক কিন্তু থাকছে না, এবং মাটির উপকারী সব ব্যাকটেরিয়াগুলো কি হচ্ছে মারা যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা চলে যাও, পরেরটা দেখো বলছে এটাই রোগের লক্ষণ। তাহলে আমরা দেখবো যে এটা কোন ধাতুর জন্য হয়, এটা মনে রাখবে, এটা ক্যাডমিয়ামের জন্য হয়। তাহলে কার জন্য হয়, ক্যাডমিয়াম। এই লক্ষণগুলি কি কি এটা কিন্তু মাথায় রাখবে। এই লক্ষণগুলি হতে পারে মেনলি হচ্ছে কি হাড়ের ভঙ্গুরতা, হাড়ের ভঙ্গুরতার জন্য এটা দায়ী। নেক্সট এছাড়াও রক্তল্পতা, কিডনির কিডনি ক্ষতিগ্রস্ত বলতে পারো, আর প্রচুর পরিমাণে কাশি, এগুলো তার লক্ষণে দিয়ে দেবে তোমরা। নেক্সট ওর সাথে দেখো বলেছে আইপিএম কি আলোচনা করো। একটু বলে দিই, এই আইপিএম কি আলোচনা করো, যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মানে কোনো একটা জীব দ্বারা আর একটা জীবকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। এখানে 3টে তোমাদের পদ্ধতি ছিল, বায়ো হার্বিসাইড, বায়ো ইনসেকটিসাইড আর বায়ো ফাঙ্গিসাইড। তোমরা একটু দেখবে, এটা বইয়ে পেয়ে যাবে। নেক্সট ডিএনএ রেপ্লিকেশনে বিভিন্ন উৎসেচকের ভূমিকা। তাহলে দেখো বিভিন্ন উৎসেচকের ভূমিকা আমাদের এখানে যেমন বলেছে কার কার, ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমেজ দিয়েছে প্রথমে, দেখো প্রাইমেজ। তাহলে দেখো এখানে আমি অনেকগুলো উৎসেচকের করে দিয়েছি, অনেকগুলো করেছি। দেখো তোমাদেরকে একটু বলে দিই কোন কোনগুলো করে রাখবে, তোমাদের পরীক্ষা আসবে কিন্তু। একটা হচ্ছে এইটা করে রাখবে, এইটা এসএসবি প্রোটিনটা কিন্তু ভিভিআই, এটা আগেই বলে দিলাম, পরীক্ষায় আসার মতো কিন্তু এটা। নেক্সট এছাড়া আরো আছে, যেমন আমি বলে দিচ্ছি
ডিএনএ পলিমারেজ 3, কি বললাম, ডিএনএ পলিমারেজ 3। এছাড়া আর কি আছে মনে রাখবে, এছাড়া প্রাইমেজ আর হেলিকেজ, কি বললাম, প্রাইমেজ আর হেলিকেজ। আমি বলে দিচ্ছি, এই যে হেলিকেজ এটা, আর একটা আছে প্রাইমেজ। এই যে এইটা, এইটা আরএনএ প্রাইমার, এই তিনটে কিন্তু খুব ভালো করে করে রাখবে। কি বললাম বোঝা গেছে, তিনটে কিন্তু খুব ভালো করে করে রাখবে। নেক্সট নেক্সট দেখো, তারপরে একটা প্রশ্ন দিয়েছে, বিস্টন বেটুলেরিয়ার ডিসপারেটিভ সিলেকশন। প্রথমেই বলে দিই, এটা আমি দেখিয়ে দিচ্ছি, আছে এখানে আমাদের। তো এই ডিসপারেটিভ সিলেকশন কেন বলা হয়েছে একে, যখন দেখবে আমাদের শিল্প বিপ্লব শুরু হয়নি তার আগে পর্যন্ত বিস্টন বেটুলেরিয়া যেটা, সেটা একটা মদ, পেপার্ড মদ। এই মদটা দুটো টাইপস ছিল, একটা সাদা একটা কালো। যখন হয়নি তখন কারা টিকে ছিল, তখন সাদাগুলো বেশি পরিমাণে ছিল, কালোগুলো কে বেশি পরিমাণে কি হচ্ছিল, মদ খাদক পাখিরা খাচ্ছিল। কিন্তু যখন শিল্প বিপ্লব শুরু হলো, চারদিকে দোলা ধোঁয়া ভর্তি হয়ে গেল, সেই সময় কালোগুলো লুকিয়ে যাওয়ার জায়গা পেলো, অভিযোজিত হলো, কিন্তু সাদাগুলো হতে পারলো না। তার জন্য সাদাগুলোকে, মদ খাদক পাখিগুলো সাদাগুলোকে খেয়ে ফেললো, আর কালোগুলো টিকে রইলো। তাহলে দেখো এই যে কিভাবে, অর্থাৎ কি মানে কি, শিল্প বিপ্লবকে নির্দেশ করে হয়েছে তো ঘটনাটা। মানে কি, কোনো একটা কলকারখানার জন্য প্রচুর পরিমাণে ধোলা ধোঁয়া তৈরি হয়েছে, যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এই জন্য এটাকে একটা ডিসপারেটিভ সিলেকশনের মধ্যে ফেলা হয়। তো এটা একটা দেয়া আছে, তোমরা কিন্তু এটা একটু দেখে নেবে। কি বললাম, তোমরা কিন্তু এটা একটু দেখে নেবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা, এটা কিন্তু মাথায় রাখবে, এটা তোমরা একটু দেখে নেবে, এটা নোট ডাউন করে নেবে। পুরো পার্টটা আছে, আমি স্ক্রল করে দিচ্ছি, দেখে নাও, পয়েন্ট করে করে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু দিবে। নেক্সট, ফাউন্ডার এফেক্ট কি, দেখো ফাউন্ডার এফেক্টে এখানে বেশ ভালো করে বলা আছে ফাউন্ডার এফেক্টটা, কিন্তু আমি ছোট্ট করে তোমাদেরকে তাও একটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফাউন্ডার জিনিসটা কি, ফাউন্ডার মানে খোঁজা, ফাউন্ড মানে খোঁজা। সাপোজ ধরো কোনো একটা বাস্তুতন্ত্র, কোনো একটা কারণে কি হলো, কোনো একটা কারণে নষ্ট হয়ে গেল, কোনো কারণে বাস্তুতন্ত্রকে একটা জীব পালিয়ে গেছিল, যে জীবটা পালিয়ে গেছিল সে তো বাঁচার চেষ্টা করবে, বা দুটো জীব পালিয়ে গেছিল তারা তো বাঁচার চেষ্টা করবে, একটা কোনো অন্য ওই জায়গা ছাড়া অন্যত্রে গিয়ে করে তারা দেখা গেল ওই রকমের পরবর্তীকালে একটা নতুন বাস্তুতন্ত্র তৈরি করে দিল। তার মানে কি, ওদের ওই বাস্তুতন্ত্রটাকে দেখে করে আমরা আগের যে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে গেছে তাকে তো আমরা চিনতে পারবো যে না এরকম একটা বাস্তুতন্ত্র ছিল। এই জন্য এগুলোকে ফাউন্ডার ফাউন্ডার এফেক্ট বলা হয়। কেন, যে এই যে একটা প্রজাতি যে বেরিয়ে চলে গেছিল, ওদের জন্য কি নতুন নতুন একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে যেটা আগের বাস্তুতন্ত্রের মতো, যেহেতু আগের বাস্তুতন্ত্রটাকে খোঁজার জন্য আমরা ওদেরকে দেখলেই কিন্তু আগের বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা পেয়ে যাবো। এই জন্য এটাকে ফাউন্ডার এফেক্ট বলা হয়। এটা কিন্তু লিখে নেবে তোমরা খুব ভালো করে, ঠিক আছে। এই যে এটা। নেক্সট নেক্সট এমটিপির বিভিন্ন পদ্ধতিগুলো আছে, দেখো তোমরা তোমাদের। তো তার আগে একটা আছে কোশ্চেন, দেখো এখানে, ইচ্ছামূলক অপুংজনি ঘটায় এমন দুটি প্রাণী, প্রাণী বলেছে, তাহলে একটা দিবে বলতা, আর একটা দিবে কি পুরুষ মৌমাছি, বলতা আর পুরুষ মৌমাছি। এমটিপির তিনটা পদ্ধতি, এমটিপির যে তিনটে পদ্ধতি এমটিপি কিভাবে করা হয়, একটা দেখো, গর্ভপাত বড়ি যদি খাওয়া হয় তাহলে হতে পারে এমটিপি। আর একটা হতে পারে যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন প্রয়োগ করে, একটা হতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিন যদি প্রয়োগ করা হয় তাহলে কি হয়, 16 সপ্তাহের মাথায় তাহলে যদি সেটাকে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার ভ্রূণে আমাদের যে জরায়ু, সেই জরায়ুর সংকোচন প্রসারণশীলতার জন্য কিন্তু কি হয় জেনারেলি, এই যে ভ্রূণের যে জরায়ুর যে সংকোচন প্রসারণশীলতা, তার জন্য কিন্তু কি হয়, ভ্রূণটা মারা যায়, তার মানে একটা গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কারণ হতে পারে, যেমন কি হতে পারে, ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। ভ্যাকুয়াম অ্যাসপিরেশনটা কি হয়, ভ্যাকুয়াম দিয়ে করে কোনো একটা 12 সপ্তাহের মাথায় কি হয়, ভ্রূণটাকে কি হয়, ভ্যাকুয়াম তোমার অ্যাসপিরেটরের সাহায্যে জরায়ু মধ্যস্থ থেকে ধীরে 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 বের করা হয়, এবং আস্তে আস্তে কিন্তু ভ্রূণটা কিন্তু, তার মানে কি হয়, ভ্রূণটা কিন্তু মারা যায়। এই জন্য কি হচ্ছে, এই পদ্ধতিগুলো, একটা হয় ডিওসি পদ্ধতি, তাহলে এই যে এই চারটা পদ্ধতি তোমরা কিন্তু মনে রাখবো, ওখানে তিনটা বলেছি আমি চারটা দিয়ে রেখেছি, তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে। তো এগুলো গেল আমাদের বিভিন্ন লং প্রশ্ন। ওখানে দেখবে আরো প্রশ্ন আছে আমাদের, বাট ওটা করতে হবে না তোমাদেরকে। ওই যে যেখানে দেখবে ওই এমটিপির আগে একটা ছিল ভ্রূণস্থলীর গঠন, ওটা কিন্তু করতে হবে না, এটা প্রয়োজন নেই, লাগবে না, আসবে না, চিন্তা নেই। এরপর একটু বলে দিই একটা জিনিস তোমাদেরকে, আমাদের এরকম
প্রতিটি সাবজেক্টেরই সায়েন্সের ভিডিওগুলো আসতে চলেছে। তোমরা আমাদের পাশে থেকো এবং দেখতে থাকো, আমাদের চ্যানেলটাকে ফলো করে এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেটাকে শেয়ার করে দাও। পরের ভিডিওটা আমরা শীঘ্রই নিয়ে আসছি।